ঈদ মোবারক। ঈদের আনন্দে আমরা সবাই রয়েছি জিটিভিতে আপনাদের জন্য। আমাদের বিশেষ আয়োজন ভাইয়া হাউজিং প্রেজেন্টস তারা স্টার পাওয়ার্ড বাই ZSRM স্টিলের আজকের এপিসোডে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানেই আমাদের মনের মধ্যে চলচ্চিত্র নিয়ে নানা ভাবনা উঠে আসে যে এবারে চলচ্চিত্রে আসলে কাদেরকে আমরা পাচ্ছি, অথবা চলচ্চিত্রে কারা এখন ভালো করছে, আর সেই সাথে ইমোশন, মোশন, অ্যাকশন আর ভালোবাসা সব কিছু মিলিয়ে আমরা সবসময় সুন্দর একটা নায়কের দিকেও কিন্তু দেখতে পছন্দ করি। সুঠাম দেহের, গুড লুকিং, ওয়াও ফিলিং সব কিছু পেতে চাই একজন নায়কের মাঝে। প্রিয় দর্শক, তেমনি একজনকে নিয়ে আজ কিন্তু আমি হাজির হয়ে গেছি। বাংলাদেশে এমন নায়কের সংখ্যা খুব আছে বলে আমার জানা নেই, তবে আমি বলবো এই নায়ক তার কাজের চাইতে ইমোশনকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন। তার জন্য কিন্তু তার কিছু কাজ আমাদের হৃদয়ে যেমন গেঁথে আছে, আবার কিছু কাজ নিয়ে আমরা তাকে সবসময় বলি, কেন আমরা তোমাকে নিয়মিত পাই না, কেন এই কাজটা তোমাকে করতে হলো। চলুন সেই সব অনেক প্রশ্নের না হয় আজ উত্তর খুঁজে নেই সরাসরি আমাদের সেই নায়কের কাছ থেকে। আমার সাথে রয়েছে আমাদের অ্যাকশন হিরো, ইমোশনাল হিরো রোশন। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। Thank you so much. It was such a nice complimentary. Oh, thank you so thank you. much. Thank you. আমি রোশন, এত গুড লুকিং, এত সুন্দর, পারফেক্ট হাইট, সব কিছু নিয়ে কেন নিভৃতে থাকা হয় ঈদের সময়টাতে? কেন আমরা বড় পর্দায় তোমাকে পাচ্ছি না? বড় পর্দায় তো আসলে ফ্রিকোয়েন্টলি আসার জায়গা না। ওকে, হচ্ছে বড় পর্দায় সাডেনলি দেখা যায়। গত 2 ঈদে সিনেমা নিয়ে আসতে পারিনি। আসতে চাইনি যে তা নয়, সিনেমা যে ছিল না তা নয়, কিন্তু আসলে বেটে বলে মিলেনি, নসিব হয়তো ছিল না। এই জন্য যে ছবিগুলো আসলে দর্শকদের দেখাতে চেয়েছি সেটা দেখাতে পারিনি, যেটা হয়তো ঈদের রিলিজ হয়নি। কিন্তু সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন ভেরি সুন। কিছু প্রজেক্ট নিয়ে অলরেডি কথাবার্তা হয়েছে, কিছু প্রজেক্ট নিয়ে মিটিং হচ্ছে। কিছু ভালো লেগেছে, কিছু নিয়ে আলাপচারিতার সামনের দিকে এগোচ্ছে। আশা করছি যে কিছু একটা লকড হবে। বাট নেক্সট টাইম ডেফিনেটলি যেভাবে প্রতিবার এসেছি সেভাবে আসতে চাই না, এই জন্য হয়তো বা একটু বিলম্ব করছি। আশা করছি যে জন্য আসলে প্রথমেই এই কথাটা আমি বললাম সেটা হচ্ছে ঈদের সময়টাতে তো আমরা তোমাদেরকে খুব মিস করি। বড় পর্দায় না হলেও আমরা আমাদের জিটিভির পর্দায় কিন্তু রোশনকে ঠিকই হাজির করেছি আপনাদের জন্য। সো কাজ নিয়ে তো কথা হবে রোশন, প্রথমে ভারী কথা নয়, ঈদের গল্প শুনবো। ঈদ কেমন কাটছে বলো? ঈদ ইজ আলহামদুলিল্লাহ বরাবরের মতোই ভালো কাটছে। যেহেতু হোমটাউন ঈদটা করতে হয়, হোমটাউন বাবা মা সেখানে থাকেন, তো আমি সবসময় যেটা করি, প্রতিবারই বাড়িতে যাওয়ার অন্যতম রিজনটা হচ্ছে যে বন্ধু ফ্রেন্ডস সার্কেল যারা আছে সেরা ওখানে, সবাই ওখানে থাকে, সবাই শৈশবের স্মৃতিতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে করে। সেটা শুধুমাত্র ওই যে নামাজের পর সন্ধ্যাবেলায় আড্ডা সেটা নয়, সেটা একদমই নামাজের সময় থেকে শুরু করে ছোটবেলা থেকে যেসব চাচা, আঙ্কেল, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী যাদেরকে দেখে বড় হয়েছি, সে মানুষগুলোকে দেখা যায়। আমার কাছে মনে হয় যে নামাজ পড়ার পর বা নামাজ পড়তে গিয়ে এর চেয়ে চমৎকার ফিলিংস আর হতে পারে না। তাদের সঙ্গে দেখা হয়। ঈদের সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে সন্ধ্যার দিকে আমার যত স্কুল ফ্রেন্ডস আছে, সো ওদের সঙ্গে আড্ডা মারা। সেই তিতাস নদীর পাড়ে সত্যি বলতে কি, তিতাস সহ আমাদের বেশ কিছু স্পট আমরা নতুন নতুন আবিষ্কার করেছি। ইনফ্যাক্ট আমি জানি না, যারা আমার যেসব ফ্রেন্ডরা রেগুলার হোম টাউনে থাকে তারা বলে যে দোস্ত আজকে ওখানে আড্ডা দিয়ে চল, ওই জায়গাটা বেশ নিরিবিলি। আমরা নিরিবিলি বলতে মানে আশেপাশে কোনো মানুষ দেখতে চাই না। কখনো কখনো পার্শ্ববর্তী কোনো দূরবর্তী কোনো গ্রামের কোনো একটা লাইক হচ্ছে পর্যটন কেন্দ্র, যেখানে হয়তো বা 10টার পর আমরা একটু নিরিবিলি হাওয়া খেতে খেতে আড্ডা দেই, তারপর সবাই মিলে কোক, চানাচুর, বিস্কিটস, তারপর হচ্ছে চিপস, এগুলো কিনে জাস্ট গল্প করে আর খেতে থাকি। মানে ইটস লাইক এ চাইল্ডহুড ফিলিংস মনে পড়ে যায়, তাই না? যে তখন আমরা এটা করতে পারতাম না, এখন করতে পারছি। ইনফ্যাক্ট ধরো আমরা ওখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি, দ্যাটস এ পিওর মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের একদমই হোম টাউনের ভাষা। ইনফ্যাক্ট আমরা আমার শুরুর দিকে যখন আমি লাইক হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল ভাষায় বা সিনেমার ভাষায় কথা বলতাম, আমার ফ্রেন্ডরা ভীষণ পছন্দ, এই সাধ্য ভাষা শুরু করে দিচ্ছে। সো এখন মানে বন্ধুদের সঙ্গে গেলে ওইটা হচ্ছে ফরজ যে আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে। প্লিজ আমাকে একটু বন্ধু ভেবে বলো না, মানে কি হুনতাছে বলো। অতটা আসলে আমি বলতে পারি না সত্যি, বরং ওটাই মনে হয় যে আমি নিজেও আসলে সত্যি বলতে একটা হচ্ছে এক্সট্রিমিস্ট,
যেটা মানে এলাকার হুমতাসোস কৈত্তিক আইসোস এই টাইপের ভাষাগুলো একেবারে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত খুব একটা ছিলাম না। ওটা না অ্যাকচুয়ালি অ্যাকসেন্ট শুনলে বোঝা যায় Yeah, যে একজন মানুষ কিভাবে যেহেতু কথা বলে যেহেতু বড় ছোটবেলা থেকে হয়েছে। একটু স্মার্ট ছিলাম। হ্যাঁ, একটু না বেশ। তুমি তো ক্রাশ ছিলে তাই না তোমার এলাকার মেয়েদের? এগুলো অন্যদেরকে বলো, আমাকে বলো না, লজ্জা পাই। তুমি সিরিয়াসলি? Yes, I feel shy. সিনিয়র আপুরা তোমাকে কতটুকু আদর করতে একটু বলো তো। আদর করতো মানে what do you mean by আদর করতো? না, সিনিয়রদের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে একটু মাথায় হাত হেই বুলিয়ে দেয়া। ভাইয়া, কি অবস্থা, কেমন আছো? এটা ভাই। ছোটরা বলতো। না, এটা আসলে না, বাট আমি সিনিয়ররা তোমাকে কিভাবে ট্রিট করতে? কারণ আমি সব সময় লাইক ধরো আমার পরিচিত কোনো ছোট ভাই দেখতে খুব সুন্দর, খুব বেশি স্মার্ট, ওকে কিন্তু ইচ্ছে করে একটু বেশি প্যাম্পার করি, Cute বেশি বলে। আদর করি, একটু গালে আচ্ছা, হাত আচ্ছা, দিয়ে দেই। তো তোমার ক্ষেত্রে এমনটা কি হতো? I didn't feel like it. সিনিয়র বলতে আমার অনেক বড় বড় আপুরা ছিলেন। ওইটা বাদ দিয়ে যদি আমি আমার ইউনিভার্সিটি লাইফের কথা বলি, I got so many proposals from senior আপুস। ও ওয়াও, ঠিক আমি আছে? তাদের কথাও শুনতে চাই। আমি মনে মনে ভাবছিলাম যে মানে ওয়াই সিনিয়র, তো সিনিয়রটাকে আমি মারাত্মক ভাবে অন্যরকম ভাবে দেখতাম। ও তো আমার সিনিয়র, মানে হাউ কাম শি লাইকস মি, ব্যাচেলরদের মন সে আমাকে ভেঙে কেন দিয়েছো। পছন্দ করবে, সে তো অনেক বড়। মানে ওটা যেন আমি নিতেই পারতাম না, যে তুমি সিনিয়র, তুমি হচ্ছে আমার অনেক বড়, ইউ আর নট সুটেবল ফর মি, আর তুমি আমার ক্লাসমেট অথবা তুমি আমার জুনিয়র হবে, দেন ইটস ওকে। তুমি 2016-তে যখন তোমার ক্যারিয়ারটা শুরু হলো, যদি আমরা হিসাব করি তাহলে অলমোস্ট 10 ইয়ার্স, রাইট? ইয়া অলমোস্ট। প্রথম দিকে অনেকেই বলতো ও তো কলকাতা মেয়ে, কলকাতার। ঠিক আছে? Yeah. কেমন লাগতো এটা শুনতে? টু বি ভেরি অনেস্ট, তখন বাংলাদেশে মানে জেজ মাল্টিমিডিয়ার মাধ্যমে তো আমার স্টার্টিংটা হয়েছে, তো ওই সময়টাই খুব একটা বাংলাদেশি নায়ক নিয়ে ওরা কাজ করতো না, Back যার to জন্য back ওই ওরা, হয়তো বা right. ওরা ভেবেছে যে না, নায়িকাটা যেহেতু বাংলাদেশি, ওটা হয়তো বা কলকাতারই হবে ছেলেটা, ওইভাবেই তো চিন্তা একদমই করেছে। নতুন, কিন্তু আসলে high. কলকাতার মতো দেখতে ওইটা তো হওয়ার কোনো ইস্যুই নাই। মানে আমি মনে করি কলকাতা থেকে বাংলাদেশের ছেলেরা অনেক বেশি নায়িকারা অনেক বেশি সুন্দর। ওখান থেকে কোনো প্রপোজাল ছিল কাজ করার জন্য? যথেষ্ট প্রপোজাল ছিল, অনেক কাজের অফার পেয়েছি, কিন্তু কেন গেলে না? কিছু জটিলতা হয়েছে আসলে। সেখানে হয়তো একটা গ্র্যান্ড একটা আমার ওপেনিং হতে পারতো। ফার্স্ট মুভি তো জয়েন্ট ভেঞ্চার ছিলই, সেটা তো স্টার্টিং ওয়াজ কলকাতা বাংলাদেশ সিমultaneously দুটো দেশে মুক্তি একসাথে, পেয়েছে। তারপর আমার ককপিট সিনেমা মুক্তি পেল। ককপিট তো সোলো ইন্ডিয়ান ফিল্ম ছিল, কিন্তু একেবারেই আমার বেপরোয়া সিনেমাটার পর ওখানকার অলমোস্ট প্রতিটা হাউসেই আমি খুব পরিচিত মানে ছিলেন। ভীষণ বড় রকমের সিনেমার অফার পেয়েছিলাম, কিন্তু সামহাউ কিছু মামলা ঝামেলা, জয়েন্ট ভেঞ্চার সিনেমার ওই সময়টা আসলে খুব ভালো সেই যাচ্ছিল সময়টাতে না। খুব বাজে একটা সময় যাচ্ছিল। এইটার কারণে না বাংলাদেশে থেকে আর আসলে কলকাতায় যাওয়া হয়নি। এক্ষেত্রে কি আমি বলবো যে এই মামলা হামলা ঝামেলা সবকিছু মিলিয়ে তুমি তোমার ক্যারিয়ারের একটা বড় টার্নিং পয়েন্টকে স্যাক্রিফাইস করে দিয়েছো? স্যাক্রিফাইস তো আমি করতে চাইনি, স্যাক্রিফাইস করতে হয়েছে আর কি। ইটস ওকে। আবার বাংলাদেশি, সত্যি বলতে এখন বাংলা সিনেমা বাংলাদেশি মানুষ বেশি দেখে কলকাতা থেকে। কলকাতায় আসলে মানুষরা, আমি যতটুকু আমার কলকাতার ফ্রেন্ডস বা আর্টিস্ট ডিরেক্টররা আছে, ওরা বলে যে আসলে কলকাতায় বাংলা ছবিটা মানুষ এর থেকেও বেশি প্রেফার করে হচ্ছে অন্য ভাষার যে সিনেমাগুলো আছে, যেটা পুরো ইন্ডিয়া জুড়ে মুক্তি পায়, যেটা হয়তো আমরা আসলে দূর থেকে বুঝি না। আমরা মনে করি ওরা ওদের মুভিটাকে বোধহয় অনেক দেখে। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এবারে আমাকে বলো, বেশ কিছু মুভি তোমার ব্যাক টু ব্যাক রিলিজ হলো, রক্ত, জিন, বেপরোয়া, মুখোশ, সাইকোপাপ, ডেড বডি, অপারেশন সুন্দরবন, ঠিক আছে? এতগুলো মুভির সংখ্যা, কিন্তু খুব রিসেন্টলি আমরা দেখছি মুভির পাশাপাশি সবাই ওটিটিতেও খুব বেশি অ্যাক্টিভ। তো এই বড় পর্দা থেকে ওটিটির প্ল্যাটফর্মে কি আসবার ইচ্ছে আছে? কাজ করেছি তো, আমার সব মিলে 4টা কাজ করা হয়েছে ওটিটিতে। রিলিজড অলরেডি? সবগুলো রিলিজড। কিছুতে লাস্টের কাজগুলোর হয়তো প্রচারণা খুব একটা ছিলাম না, এই জন্য হয়তো খুব একটা কেউ জানে না। সো ইট হ্যাজ টু বি প্রপার, দ্যাটস ইট। লাইক হচ্ছে আমার গেল যেই ঈদের আগে যে সিনেমাটা মুক্তি পেয়েছে, ওটা যেমন ওটার প্রচারণায় আমি থাকতে পারিনি, কারণ আই ওয়াজ অ্যাকচুয়ালি বাউন্ড, বিকজ মানে প্রযোজনা সংস্থা থেকে কমিটমেন্ট রাখেনি, সবকিছু নিয়ে কেউ হটস্পট ছিল না, আমাদের না জেনে ট্রেলার রিলিজ করেছে। সো দ্যাট ওয়াজ নট মাই ফল্ট। মানে নোবডি ক্যান সে যে না, রোশন কেন করেনি, দিস ইজ হিজ ফল্ট। মানে কিন্তু শুরু থেকেই কোনো প্রকার প্ল্যানিং ছাড়া একটা সিনেমা রিলিজ হতে পারে না। এটা তো আসলে একদমই সো উচিত ইট ওয়াজ হ্যাপেন্ড টু মি এন্ড দ্যাটস ওয়াই আই ওয়াজ নট ইন দ্য প্রমোশন। তোমার ফ্যান ফলোয়ার্স যারা রয়েছে তাতে তো মানে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে যায় যে তারা বঞ্চিত হচ্ছে।
কারণ আমরা যেটা হয় যে প্রমোশনে যখন নায়ক নায়িকাকে দেখি তখন আগ্রহী হয়ে ও আচ্ছা ঠিক আছে ওর মুভি হ্যাঁ সেটাই দেখবো। সেটাই এখন আসলে একটা সিনেমার সবকিছুর ক্ষেত্রে প্রোডিউসারের ভূমিকাটা অনেক বেশি ডিপেন্ড করে। একটা ডিরেক্টর তো তার বেস্টটা দিয়েই কাজ করে, তার যোগ্যতা, তার মেধা, শ্রম পুরোটা দিয়েই কাজ করে, এবং আর্টিস্টরাও সবসময় প্রস্তুত থাকে যে একটা প্রজেক্ট যখন আমরা ডেফিনেটলি উই স্টার্ট উইথ এ ড্রিম, সেই কাজটা যেন মাঝপথে যেন থমকে না যায়। যে গতিটা নিয়ে শুরু করি আমি চাই যে সেই গতিটা শেষ পর্যন্ত টিকে থাকুক, এবং সেই ফোর্সটা নিয়েই যেন একটা ভালো রেসপন্স সিনেমাটা বেরিয়ে সবচেয়ে আসতে মজার পারে। ব্যাপার কি জানো, যখন ডিরেক্টররা আমাদেরকে গল্পটা বলে এত সুন্দর করে গল্পটা এক্সপ্লেইন করে, মানে ওই দিন থেকে কিন্তু আমরা একটা ড্রিমের মধ্যে থাকি, মানে Right, একটা right. চরিত্রকে আমরা ধারণ করে সেভাবে করে নিজেকে মানে গুছিয়ে নেই। তারপরে যখন যেয়ে দেখি আসলে চরিত্রটা আছে কিন্তু গল্পটা আর তেমনটা নেই, তখন কিন্তু মন ভেঙে যায়, তাই চরিত্রটা না? দুশ্চরিত্র হয়ে যায়। তুমি আমাকে একটু বলো যে রিউমার বা আলোচনা সমালোচনা এই সব কিছুতে থাকলে আমরা দেখি কাজ না থাকলেও সবাই খুব আলোচনায় থাকে। আলোচনায় থাকে, এবং তাকেই ধরা হয় যে সে এখন সবচেয়ে বেশি হিট, তাকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয়, ফিতা কাটা হয়, কেক কাটা হয়, পাশাপাশি রেমুনেশনও অনেক লাভ দিয়ে বেড়ে যায়। কাজ না করলেও বেড়ে যায়। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে 2-4-5 বছর তার কোনো কাজই নেই, কিন্তু সে অলওয়েজ টক অফ দ্য টাউন। সো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে আলোচনা সমালোচনা না থাকাটা তোমার জন্য কতখানি হিতে বিপরীত হয়েছে? আলোচনায় থাকতে হবে, ওইরকম পেশন কাজ করে না। আর রিউমার ফিউমার তো একদমই পছন্দ করি না। But ভাই, it's a marketing policy, আমার yaar. সম্পর্কে যা জানো সেটাই জানো। তুমি খুবই ইন্ট্রোভার্ট। I'm introvert, but I never tell actually anything about me, which is false, which is Okay. not actually. বাট খুব স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দাও, তাই তো? Definitely. তোমাকে নিয়ে যদি আলোচনা সমালোচনা কিছু হয় সেটা কি খুব বেশি অপছন্দ করো নাকি ভালো লাগে? It's okay, আলোচনা সমালোচনা তো হতেই পারে, কিন্তু ওই যে রিউমার ছড়িয়ে দেওয়া হলো যে অমুকের সাথে প্রেম, অমুকের সাথে এটা সেটা, ওটা আসলে অনেকে ইন্টেনশনালি করে থাকে। দেখা যায় যেটা বলিউডে হয়ে থাকে, বউ রেখে আরেকজনের সাথে প্রেম করেছে, পরকীয়ায় ধরা খেয়েছে, সংসার ভেঙে যাচ্ছে, পরবর্তী দেখা যায় 2 দিন পরে ঠিক হয়ে গেছে। তারা একসাথেই আছে। এন্ড অফ দ্য ডে সব দেখা যায় বা সবকিছুই মানে রিয়েলাইজ করা যায় যে না, দ্যাট ওয়াজ এ পার্ট অফ প্রমোশন। তোমার একটা ইমেজ আছে ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে গুড বয় ইমেজ, ঠিক আছে? দ্যাটস ভেরি ট্রু। না, বাট আমরা যতটুকু জানি চলচ্চিত্রে গুড বয় ইমেজ নিয়ে কখনো টিকে থাকা যায় না, সুপারস্টার হওয়া যায় না, মেগাস্টার হওয়া যায় না। ইউ হ্যাভ টু বি ব্যাড বয়। ব্যাড বয় একবার হয়েছিলাম সত্যি বলতে, ওই যে আমার ছবিটা ছিল না, পাপ, কপালে লেখা ছিল ব্যাড বয়, সো দ্যাট টাইম আই ওয়াজ এ ব্যাড বয়। সো ফর আ সার্টেন মোমেন্ট আই হ্যাড বিন ব্যাড বয়। টু বি ভেরি অনেস্ট, আমার না এই জিনিসগুলো আমি পার্সোনালি প্রিফার করি না। অপছন্দ করলে অন্যকে ইনসাল্ট করা হবে, আমি বলবো যে আসলে আই ডোন্ট প্রিফার। তুমি আসলে ছোটবেলা থেকে এত বেশি প্যাম্পার্ড হয়ে মানুষ হয়েছো, অনেক কিছু থেকে তুমি যেহেতু দূরে ছিলে, মানে মাম্মিস বয়, সো ওই ব্যাপারগুলো তোমাকে টানে না, এটা খুব ক্লিয়ার। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। গুড বয় অ্যান্ড ব্যাড বয় এই ইমেজ নিয়ে তো ছিলাম, বাট রোশনের পার্সোনালিটি সেটা বাসায় কেমন আর বাসার বাইরে কেমন? বাসায় আসলে মানুষ কেমন থাকে, যেমন থাকা উচিত সেটাই। মাম্মিস বয়দের একটু মানে মাম্মিস ন্যাকামো boy- করা, আম্মু মাম্মি। না, আম্মু আসলে ঢাকায় খুব একটা বেশি থাকেন না। আব্বুর কারণে আম্মুকে হোম টাউনে বেশি সময় থাকতে হয়। সো আদরটা পাও কি করে, ফোনের মাধ্যমে নাকি আন্টি যখন আসে তখনই এখন অনেক তো আদর করে? আই গেট দ্য মাচ লাভ ফ্রম মাই ডটার। ও মাশাআল্লাহ, তুমি তো জানোই যে মেয়েরা বাবাকে একটু বেশি আদর করে। অনেক And- অনেক। That's how actually I actually enjoy the entire moment at my home. সো এটা একটা ব্লেসিং, ঠিক আছে? Definitely the biggest blessing, alhamdulillah. আমরা একেবারে শেষ ভাগের দিকে রয়েছি, তো সো আমি তোমাকে কিছু সাইকোলজিক্যাল থটস বা কোয়েশ্চেন যেটাই বলো না কেন করতে চাই, খুব এক কথায় উত্তর শুনবো তোমার কাছ থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি বলো? Never distract yourself from being a good human. নিজেকে কখনো ভালো মানুষের কাতার থেকে সরিয়ে দিও না। নিজের অনেস্টি থেকে কখনো সরে যেও না। চমৎকার, মানে তুমি তোমার এথিক্সের কাছে কখনো আসলে হার মানতে চাও না, সেটাকে কখনোই না। ধরে রেখেই তারপর কখনোই এগোতে না। চাও। আমি এমন কিছু করতে চাই না যেটা আমার স্রষ্টা পছন্দ করেন না। এটা হয়তো অনেক বেশি আধ্যাত্মিক শোনাতে পারে, হোয়াট এভার উই ডোন্ট সি, সেটা আধ্যাত্মিক, বাট এই সবগুলো আমার কাছে বাস্তব। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, একদিনের জন্য যদি অদৃশ্য হতে পারতে তাহলে প্রথম মানে অদৃশ্য হয়ে কি করতে? আমি অদৃশ্য হলে না, মানে ভাবনার ব্যাপার। পৃথিবীর যত দর্শক আছে
সব কটার ঠিকানা অ্যাড্রেস খুঁজে বের করে গিয়ে ওরে মেরে দিয়ে আসতাম। এটা চমৎকার বুঝতে পেরেছো? বলেছো। কারণ হচ্ছে আই নেভার ওয়ান্ট দিস পিপল টু সার্ভাইভ। কারণ ওদেরকে তো মানে সৃষ্টি করতেই চায় না ওরা পৃথিবীতে বেঁচে থাকুক, তাহলে সেখানে আমরা মানুষ হয়ে তাদেরকে কেন বাঁচিয়ে রাখবো? যারা একটা মানে- মানুষকে নির্মমভাবে হত্যা করতে পারে, যারা একটা মানুষকে একটা শিশুকে নির্মমভাবে ধর্ষণ করতে পারে, ওর তো বেঁচে থাকার কোনো অধিকার অধিকার নেই। মানে 5 daysও নাই। রাইট, আমি মানে বিচারিক যে কার্যক্রমের একটা লম্বা সময় আছে, আমি সেটাতেই বিশ্বাসী আর না। আমি অনেকের মতোই অনেক মানে আমার মনে হয়েছে নট অনলি তুমি বা আমি, পুরো বাংলাদেশের প্রতিটা মানুষই চায় যে এটা এমন একটা আইন হোক যেটার জন্য আমাদের কোর্ট মার্শালের জন্য ওয়েট করতে হবে না, যেটার জন্য আমাদের আপিলের জন্য ওয়েট করতে হবে না, একটা শুনানির জন্য ওয়েট করতে হবে না। দ্য পার্সন যিনি দর্শক হিসেবে প্রুভেন হবে যে না হি ইজ দ্য পার্সন, যেখানে কোনো সন্দেহ থাকবে না, তাকে যে সর্বোচ্চ শাস্তি দেওয়ার কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। জনসম্মুখে হলে আরো বেটার। জনসম্মুখেই হতে হবে সেটা, নয়তো দর্শকরা যখন একটা ধর্ষকের হত্যাকাণ্ড দেখবে তখন সে করার আগে 10 বার চিন্তা করবে 10 বার চিন্তা করবে। এটা এই করলে আই কথাটা- মাস্ট ডাই। আজও আমি বলছিলাম যে ঠিক আমাদের শাস্তিটা ওভাবেই হওয়া উচিত যেন অন্য কেউ সেম কাজটা করবার আগে 100 বার চিন্তা করে, 100 বার যেটা চিন্তা করা করে। যাবে না। Right. শেষের দিকটাতে রয়েছে ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব বেশি নাকি স্বার্থ? স্বার্থটা বেশি ইম্পর্টেন্ট মানুষের কাছে হয়ে যায়। আমি যেটা ডানে বা আমি চতুর্দিকে রিড করতে পেরেছি। কোনো সহশিল্পীর সাফল্য দেখে কখনো হিংসে হয়েছে? না, ডেফিনেটলি না। দেখো, আমার কথা হচ্ছে যে তুমি যদি যেটা ডিজার্ভ করো সেটা পাও, তাতে ডেফিনেটলি জেলাস ফিল করা বা খারাপ লাগার কোনো প্রশ্ন হয় না। তো মাঝে মাঝে চিন্তা হয় নন ডিজার্ভিং হলে অনেক সময় ফিল হয় যে হি ইজ ডুইং দিস। একেবারে শেষ প্রশ্ন, যদি কখনো এমন হয় যে সিনেমার সব আলো নিভে গেল, বাট তুমি চাও যে মানুষ তোমাকে মনে রাখুক, সেটা আসলে কিভাবে চাও? রোশনকে একজন চিত্রনায়ক হিসেবে মানুষ মনে রাখুক নাকি একজন ব্যক্তি মানুষ হিসেবে? দিস ইজ নট এসেনশিয়াল যে চিত্রনায়ক রোশন হিসেবেই আমার কাজ দেখে থেকে মানুষকে মনে রাখতে হবে। আই ওয়ান্ট যে ব্যক্তি মানুষকে মনে রাখুক, কারণ সত্যি বলতে ব্যক্তিত্ব এবং একটা মানুষের যে নিজস্ব সত্তা, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নাই। প্রফেশন তো অনেক পরে এসছে। পরে যদি ব্যাপারটা এরকম হয় যে চিত্রনায়ক রোশন মানুষ হিসেবেও অনেক ভালো একজন মানুষ ছিল, সেটাও তো মন্দ মানুষ নয়। যদি চায় মনে রাখুক সেভাবেই। অবশ্যই আমরাও চাই এমন কিছু কাজ রোশনেরও নিশ্চয়ই হবে, কারণ সময় তো এখনো অনেক বাকি আছে। সো আমি বলবো একজন শিল্পী ম্যাচিউর হয়ই তার ক্যারিয়ারের 10 থেকে 12 বছর পরে। এটা আমরা কিন্তু আমাদের আশেপাশের ইন্ডাস্ট্রি বা পার্শ্ববর্তী দেশগুলোতে যদি একটু তাকাই, সেটাও তুমি ঠিক দেখবে, বলেছো। তাই না? কারণ মানুষ প্রথম বলিউডে দেখা যায় যে অভিষেকটাই হয় আফটার মানে অ্যাবাউট 40 এজের কাছাকাছি সবাই ভালো হিট দিতে শুরু করে। রাইট। তো আমি বলবো এখনই হচ্ছে তোমার পারফেক্ট টাইম। নিজের কমিউনিকেশন অ্যান্ড পিআরকে একটু বাড়াতে হবে। আর আপনারা যারা নিয়মিত কাজ করছেন, গুড লুকিং হ্যান্ডসাম হাগ, একজন সেরকম ড্যাশিং হিরো দরকার, তাহলে অবশ্যই সেই জায়গাতে আমাদের রোশন তো রয়েছেই। সো রোশনের জন্য অনেক অনেক শুভকামনা, Thank you so much. স্পেশালি ইওর Thank you. আপকামিং ওয়ার্ক। থ্যাংক ইউ। ঠিক আছে, দেখা হবে আবারও, এবং ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে জিটিভিকেও প্রতি বছর প্রতি ঈদে আসার চেষ্টা করি, ভালো লাগে। এখানে তুমি আমাদের ফ্যামিলি মেম্বার। প্রতিটা মানুষই আসলে প্রতিটা মানুষ আমার ভীষণ পছন্দের। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমাদের আজকের আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে। তবে জিটিভির পর্দায় ঈদের এই 7 দিনের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আমার নিয়মিত দেখা হবে প্রিয় একজন তারকাকে সাথে নিয়ে। চোখ রাখুন জিটিভিতে আর দেখতে থাকুন আমাদের আয়োজন ভাইয়া হাউজিং প্রেজেন্টস তারা স্টার, পাওয়ার্ড বাই ZSRM এর প্রতিটি এপিসোড। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা ZSR। ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।